প্রণাম রাজৌদি, আমাকে ডেকেছিলেন? তোকে একটা কাজ করতে হবে। আদেশ করুন। আমি জ্যোতিষবীরকে ডেকে পাঠিয়েছিলাম, বলেছিলাম মহানামার জন্য পাত্রীর খোঁজ করতে। তোকে কাল সকালে একবার ওনার কাছে যেতে হবে। জানতে চাইবি উনি ওনার কাজে কত দূরে এগোলেন, কারণ আমার পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছে না। যত শীঘ্র সম্ভব মহানামার বিবাহ দিতে হবে। ঠিক আছে রাজৌদি, আমি কাল সকালেই যাব। প্রণাম রাজৌদি। করবি? ওনাকে বলবি আমার সঙ্গে একবার দেখা করতে। মন্দাকিনী, তুমি এরকম চুপ করে বসে আছো কেন? তুমি সারাক্ষণ মুখ গোমরা করে বসে আছো কেন? আমাদেরকে বলো, দেখবে ভালো লাগবে। সব বুঝেছি। কি হয়েছে তোমার? রাজকুমারের যেন মন খারাপ করছে, তাই তো? আমার কথা কাউকে বলে বোঝাতে পারবো না। বুঝেছি গো, বুঝেছি। দুদিনের আলাপ আর সারা জীবনের বিলাপ, তাই তো? বিলাপ কেন বলছো? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? ভালোবাসতে কেন পারো না, কিন্তু আমাদের ভালোবাসা সবার ধাতে সয় না। তবুও এখন আমি কি করব? আমি যে কিছুতেই কিছুতেই ওনাকে ভুলে থাকতে পারছি না। এই এই মেয়ে প্রেমে পড়েছে, এর যে আর কোনো বাঁচার আশা নেই। ঠিক। মিহির, তুমি আবার কি করছো? সত্যি তোমাকে একাগ্রে কিছু করতে দেখলেই ভয় হয়। সে সময় মুখে কোনো কথা নেই, শুধু এইভাবে বসে আঁকিবুকি কেটেই চলেছ, পাথরের মতো। ওহ, এখনো ভাবতেই যেন আশঙ্কা জাগে। দিদি, আরে মীনাক্ষী, এসো এসো এসো, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে কেন? এসো। দুর্গা মন্দির থেকে ফিরছিলাম, তাই আপনাদের জন্য একটু প্রসাদ নিয়ে এলাম। খুব ভালো করেছো, বসো। মিহির, কি করছো? পাঠ অভ্যাস করছি। এনা, সত্যি মিহির কিন্তু খুব মনোযোগী ছাত্র হবে। কিন্তু ও এতদিন স্তব্ধ কেন হয়েছিল? জানি না, আমি তো কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছি আমার মিহিরটা যেন সুস্থ হয়ে ওঠে। ওইদিকে রাজকুমারীরও এক অবস্থা, একের পর এক আঘাত আসছে। ওইটুকু একটা শিশু, ফুলের মতো একটা মেয়ের ওপরে। কিন্তু একটা বিষয়, রাজকুমারী কিন্তু সিংহলের লক্ষ্মী স্বরূপা। এত আঘাত সত্ত্বেও ক্ষতি সাধন কিন্তু বিফলে গেছে। আর
এখন আনন্দের বিষয় হলো রাজকুমারীও এখন সুস্থ, মিহিরও এখন স্বাভাবিক। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, এমন এমন অশুভ আঘাত যেন আর নেমে না আসে। আজ আসি দিদি, অনেক বেলা হয়ে গেল। মিহির, চলি। দুর্গা দুর্গা। প্রণাম জ্যোতিষবিদ। রাজৌধি পাঠিয়েছে নিশ্চয়ই। আপনি জানেন? আমি জানি না এমন কোনো জিনিস নেই। রাজৌদি রাজকুমারের জন্য পাত্রী দেখতে বলেছিলেন, তার কি হলো? তুমি ওনাকে বলে দিও চিন্তা না করতে, পাত্রীর বন্দোবস্ত হয়ে গেছে। রাজৌদি আপনাকে একবার দেখা করতে বলেছেন। তাকে বলো আমি তার সঙ্গে দেখা করে নেব। আজ তাহলে আসি। ভালো থেকো। খনা কেমন আছে? এখন ভালোই আছে। ওকে একটু সাবধানে রেখো। উপদেশ্য, আরে রাজুদি, আপনি আসুন আসুন। না ঠিক আছে, আমার তোমাদের সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা ছিল। হ্যাঁ বলুন দিদি। আমি তোমাদের আগেও বলেছিলাম উপদেশ্য, শোনোনি। এই না শোনার ফলটা তো দেখলে। আপনি ঠিক কি বিষয় বলছেন দিদি? আমি খনার বিবাহ বিষয়ে কথা বলছি। বিবাহ? আমি জানতাম, আমি ঠিক জানতাম যে তুমি আটকে উঠবে। তোমার অসুবিধাটা কোথায় ঐশিকা? অসুবিধা আবার কি? খনা এখন অনেক ছোট, এখনই ওর বিবাহ দেওয়াটা ঠিক উচিত হবে না। বাহ, কি দারুণ যুক্তি। তোমার কোন বয়সে বিয়ে হয়েছিল ঐশিকা? আমারই বা কোন বয়সে বিয়ে হয়েছিল? আমাদের ব্যাপারটা আলাদা। আচ্ছা, কি আলাদা? আপনি জানেন না কি আলাদা? খনাকে এখন অনেক কিছু শেখাতে হবে। ওকে এখন পড়াশোনা করতে কোনো দিন নয়, এই রাজ পরিবারের কোনো কন্যা সন্তান কোনো দিনও লেখাপড়া করেনি, খনাও করবে না। ও বিয়ে করবে, তারপর সুখে শান্তিতে সংসার করবে। খনার মা আমি, তাই খনার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত শুধু আমিই নেব। মা, মা, খনার যে এত বড় বিপদ হলো সেটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। উপদেশ্বর মন অনেক বড়, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছে ঐশিকা, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। আপনার ক্ষমার কোনো প্রয়োজন নেই আমার রাজুদি। আমার কাছে আমার স্বামী আর আমার সন্তানই সব, আর কাউকে খুশি করার প্রয়োজন আমার নেই। নিজের সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না ঐশিকা। ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি একদম ভুলিনি রাজুদি, মনে আছে বলেই তো এইভাবে কথা বলছি। ঐশিকা, আপনারা চুপ করবেন দিদি। আমাকে আমাকে ক্ষমা করবেন দিদি। আর ঐশিকা তুমি শান্ত হও। আপনাদের কাউকেই আর খনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। কিন্তু উপদেশ্য, ওর বিয়ে দেওয়াটা জরুরি।
খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপদিশ্য কায়মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। আপনি তো জানেন দিদি, আচার্যদেব এখন খনার ধর্মপিতা। তাই আমি, ঐশিকা বা আপনি কেউই খনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। যা সিদ্ধান্ত নেবেন আচার্যদেব নেবেন। আবার আচার্যদেব? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করছো তাই কর। কি হলো, তোমাকে এরকম দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? রাজৌদি আবার খনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। অর্থাৎ? অর্থাৎ সিংহল রাজবংশের নিয়ম অনুযায়ী অষ্টম বর্ষীয়া খনার বিবাহের প্রয়োজন। তা এ ব্যাপারে তোমার মতামত কি? আমার মতামতের মূল্যই বা কি আছে? কি বলছো কি ঐশিকা? তুমি খনার মা, একজন মা হয়ে কন্যার বিবাহের গুরুত্ব তুমি কি বুঝতে পারছো না? এখন আমার করণীয় কি গৌরকি? এখন অনেক কিছুই নির্ভর করছে মহারাজ কি বলছেন তার উপর। আমার মনে হয় তুমি মহারাজের সঙ্গে একবার কথা বলো। মহারাজ তো নিজেও দ্বিধাগ্রস্ত। হয়তো খনার মেধা অসামান্য। এত কম বয়সে ও সংখ্যা গণনা এরকম নির্ভুল, কিন্তু এই মুহূর্তে ওর বিবাহ দেওয়া মানে তো ওর ভবিষ্যৎটা বিনষ্ট করা। আমিও তো তাই চেয়েছিলাম, খনা হয়ে উঠুক সর্বগুণা শ্রেষ্ঠা। চিন্তা করো না ঐশিকা, ঈশ্বরের উপর ভরসা রাখো। তিনি আমাদের খনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। না, এভাবে নয়। সিংহল প্রদেশ করায়ত্ত করার এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। সম্ভব, সম্ভব। উপদেশ্যকে সিংহাসনচ্যুত করে মহান আমাকে সিংহলের অধীশ্বর করা অবশ্যই সম্ভব। রাজৌধি, ভেতরে আসতে পারি? আসুন।
বলুন কি সংবাদ? অনেক প্রদেশের বিস্তর সংবাদ সংগ্রহ করেছি, কিন্তু মহানামা নিজে বিবাহ করতে সম্মতি দিচ্ছেন তো? সেটা নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই। আমার অনুরোধ বাক্য যে মহানামার কাছে আদেশ স্বরূপ, সেটা বোধহয় আপনার অজানা। বেশ বেশ, আমি অনেক রাজ পরিবারের কন্যাদের সম্পর্কে বিস্তর খবরাখবর এনেছি। উদাহরণস্বরূপ আপনাকে বলি, হস্তিনেশ্বর প্রদেশের কথা। সে দেশের মহারাজা আদিত্যের কনিষ্ঠা কন্যা মৃধা। আমি গণনা করে দেখেছি, একদম রাজ্যটুক। গণনা? আপনার গণনা? সে তো খনা মৃত্যু সংক্রান্ত গণনার ফলাফল দেখলাম। অত উতলা হবে না রাজৌদি। খনার মৃত্যু অবশ্যম্ভাবী, আর মহানামার সিংহাসনে আরোহণ সে তো সময়ের অপেক্ষা। সে তো অবশ্যই। প্রাথমিক পদক্ষেপে মহানামার বিবাহটা আগে সম্পন্ন হোক। তাই তো বলছি যে ওই হস্তিনেশ্বর প্রদেশের। কিন্তু লোকমুখে শোনা যায় মহারাজা আদিত্যের বংশের দেব অভিশাপ ছিল। তাই নাকি সেই বংশের নারীরা একটু বয়স্ক হলেই উন্মাদ হয়ে যায়। সবই রটনা। তবুও আমি কোনোভাবেই মহানামার বিবাহ বিষয়ে সন্দিগ্ধ থাকতে চাই না। তবে রাজৌদি, ওই নারায়ণপুরের প্রতাপ নারায়ণের জ্যেষ্ঠ কন্যা প্রিয়ঙ্বদা অপরূপা সুন্দরী রাজলক্ষ্মী। শোনা যায় প্রিয়ঙ্বদা জন্মাবার পরেই নাকি নারায়ণপুর শস্য শ্যামলা হয়েছে। এত গণনা সত্ত্বেও নির্ভুল সংবাদ আনতে আপনি ব্যর্থ কেন জানেন না? প্রতাপ নারায়ণের 9টি সন্তান এবং সকলেই কন্যা সন্তান। সেই বংশের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে মহানামা কি পুত্র সুখ থেকে বঞ্চিত থাকবে? পল্লব প্রদেশেও আমি সংবাদ সংগ্রহ করেছি। সিরাজ পরিবারে কোনো দোষ ত্রুটি নেই। সেখানকার কনিষ্ঠা কন্যা হিরণময়ী। নাকচ! ওই বংশের সমস্ত খবরই আমি রাখি। ওই বংশের রমণীরা সুন্দরী নয় বলেই খবর পাওয়া যায়। মহানামার বিবাহের ব্যাপারে আমি কোনো রকম খুঁত রাখতে চাই না। এই সাবধানতা তাই অবশ্যম্ভাবী। উজ্জয়িনী সম্পর্কে আপনার কোনো আপত্তি আছে?